ইনশিরার ঠোঁটের কোণে এক অদ্ভুত মায়াবী ও দুষ্টুমি ভরা মুচকি হাসি ফুটে উঠল। উজাইনের শার্টের গলার কলারটা খুব আলতো করে একপাশে সরিয়ে দিল। তারপর উজাইনের ফর্সা চওড়া গলার চামড়ার ওপর নিজের নরম ঠোঁট জোড়া ডুবিয়ে দিয়ে খুব মায়া করে মিষ্টি করে কয়েকখানা গভীর বাইট বসিয়ে দিল। ঘুমের ঘোরে উজাইনের আদম সাপলটা তীব্রভাবে উপর নিচ ওঠানামা করে উঠল। উজাইনের প্রতিটি স্নায়ু ইনশিরার এই মায়াবী স্পর্শে অবচেতনভাবেই কেমন তীব্রভাবে সাড়া দিয়ে উঠেছিল। কিন্তু সে জাগল না। ইনশিরা উমাইরকে নিজের বুকের সাথে টেনে নিয়ে উজাইনের খুব কাছাকাছি পরম শান্তিতে শুয়ে ঘুমিয়ে পড়ল। 3টা দিন সে একদম স্বপ্নের মতো কাটাতে চায়। পরদিন সকাল, মিষ্টি রোদ ঘরের ভেতর এসে পড়ার আগে ইনশিরা বিছানা ছেড়ে উঠে সোজা কিচেনের দিকে চলে গেল সকালে ব্রেকফাস্ট তৈরি করার জন্য। সে চলে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর উজাইনের ঘুম ভাঙল। সে চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। বেসিনের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে আয়নার দিকে তাকাতে হাতের তোয়ালে হাতে থেকে খসে ফ্লোরে পড়ে গেল। তার চোখের মনি চড়ক গাছ হয়ে গেল। সে আয়নার একদম কাছে মুখ নিয়ে দেখল তার ফর্সা গলার একপাশে লাল হয়ে স্পষ্ট কয়েকটা কামড়ের দাগ বসে আছে। সে অগ্নুৎপাতের মতো ফেটে পড়ল। সে ঝড়ের বেগে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা ইনশিরার রুমের দিকে ছুটে গেল। ইনশিরা তখন কিচেন থেকে নিজের রুমে এসে আয়নার সামনে চুল বাঁধছিল। ঠিক তখনই দরজায় কোনো নক না করে ঝড়ের বেগে ঘরের ভেতর প্রবেশ করল উজাইন। ইনশিরা ঝট করে ঘুরে তাকাতেই দেখল উজাইনের ফর্সা মুখটা লাল হয়ে আছে। তার বুকের নিঃশ্বাস চড়া গতিতে ওঠানামা করছে। ইনশিরা বুঝতে পারল যে সে এতক্ষণে ধরা পড়ে গেছে। উজাইন লম্বা লম্বা পা ফেলে 1 সেকেন্ডে ইনশিরার একদম গা ঘেঁষে এসে দাঁড়ালো। তাদের মাঝখানে দূরত্ব তখন মাত্র 1 ইঞ্চি। উজাইনের শরীরের তীব্র তাপ আর রাগ ইনশিরাকে গ্রাস করে নিল। উজাইন তীব্র গভীর নেশাতুর এবং বরফ শীতল গলায় ইনশিরার চোখের দিকে তাকিয়ে বলল, খুব শখ তাই না? দিন বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি। কিন্তু একটা কথা বলো তো, সইতে পারবে? ইনশিরার বুকের ভেতর তীব্র ধরফরানি শুরু হলো। বাইরে নিজেকে শান্ত রেখে আমতা করে বলল, কি কি বলছেন আপনি? আমি তো বুঝতে পারছি না কিসের কথা বলছেন আপনি উজাইন। উজাইন এবার আরো 1 ইঞ্চি এগিয়ে এসে ইনশিরাকে সরাসরি ড্রেসিং টেবিলের দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে আটকে দিল। সে ইনশিরার কানের লতির খুব কাছে নিজের মুখ এনে চড়া এবং কাঁপানো গলায় বলল, কেন বারবার আমার সামনে এসে এইভাবে আগুন নিয়ে খেলছো তুমি? পারবে এই 38 বছর অনুতপ্ত মানুষটাকে সামলাতে? এই ছোট্ট শরীরে এই তীব্রতা নিতে পারবে? উজাইনের এই চরম বোল্ড এবং প্রাপ্তবয়স্কদের মতো তীব্র মনস্তাত্ত্বিক ডায়লগ শোনা মাত্রই ইনশিরার পুরো শরীর 1 সেকেন্ডে তীব্রভাবে কেঁপে উঠল। তার ফর্সা গাল, কান, ঘাড় লজ্জায় আর এক অদ্ভুত আদিম শিহরণে লাল টমেটো হয়ে গেল। সে স্তব্ধ হয়ে রইল। উজাইন এক ঝটকায় ইনশিরার থেকে 2 পা পিছিয়ে গেল নিজের আত্মনিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য। ইনশিরা নিজের ওড়নার কোনাটা শক্ত করে ধরে অভিমানী কান্না ভেজা গলায় বলল, আমি কি কোনো পাপ করেছি নিজের বরকে ভালোবেসে একটু আদর করে? উজাইন চোখ বড় বড় করে নিজের গলার সেই লাল দাগটার উপর আঙুল তাক করেই বলল, শাট দ্য ফাক আপ। তোমাকে বলে দিচ্ছি, আর একবার তুমি যদি কামড় বা স্পর্শের দাগ বসানোর চেষ্টা করেছ, তবে আমার থেকে বিন্দুমাত্র কোনো ছাড় পাবে না। উজাইন বেডের দিকে ইশারা করে ইনশিরার চোখের দিকে এক চরম তপ্ত গভীর এবং সোজাসাপটা চাউনি ছুড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইনশিরা, নেক্সট টাইম কিছু করলে ওইখানে এমন কিছু ঘটবে যে পরবর্তী 2 দিন তুমি ঠিকমতো হাঁটার অবস্থায় থাকবে না। বলেই উজাইন আর 1 সেকেন্ডও সে ঘরে দাঁড়ালো না। সে নিজের শার্টের কলারটা টানতে টানতে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে ধরাস করে দরজা বন্ধ করে চলে গেল। ইনশিরা ঘরের মাঝখানে আয়নার সামনে আক্ষরিক অর্থে পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর তখন যেন একটা পুরো সুনামি বয়ে যাচ্ছে। সে নিজের গালে হাত দিয়ে চরম বিস্ময় আর লজ্জায় বিড়বিড় করে বলে উঠল, লোকটা লোকটা শেষ পর্যন্ত কি ভয়ঙ্কর কথা বলে গেল! একটা মানুষ এত সোজাসুজি ঠাস করে এমন লজ্জা দেওয়া কথা মুখে বলে চলে যেতে পারে? বেহায়া জঙ্গলি প্রফেসর। ইনশিরা নিজের লাল হয়ে যাওয়া মুখটা বিছানার বালিশে চেপে ধরে লজ্জায় আর এক অদ্ভুত শিহরণে আবেশে হেসে উঠল। সে ভাবছে উজাইন তাকে অপমান করছে না, এমনকি আগের মতো রাগও করছে না, কেমন জানি বদলে গেছে। ইনশিরা বুঝতে পারছে তার প্রফেসর সাহেবের ভেতরে সে শক্ত ইকোর দেয়ালটা এবার শেষ হতে চলল। কিন্তু এই সুখের মাঝে ইনশিরার কপালে চিন্তার ভাঁজ পড়ল। উজাইনের কয়েকটি কথা ওর মাথায় অনবরত হাতুড়ি মারতে লাগলো। ইনশিরা ভাবতে লাগলো, উনি 38 বছরের অতৃপ্ত মানুষ বলে দাবি করলো।
উজাইন তো বিবাহিত ছিল, এমনকি ওনার সন্তানও আছে, তবে উনি নিজেকে এমন বললো কেন? কিন্তু ইনশিরার মাথায় কিছুই মিলল না। আর ওইদিকে উজাইন ইনশিরার রুম থেকে বেরিয়ে সোজা ছাদের দিকে যাচ্ছিল আর বিড়বিড় করছিল, দুষ্ট কোথাকার, জামাই এমনিতে উতলা হয়ে আছে, আর উনি বারবার এসে কামড় দিয়ে চলে যায়। সে পুচকে বয়স থেকে আমার সাথে এমন অত্যাচার করে আসছে। যেদিন ধরবো ওই দিন বুঝবে। একেবারে এক কামড়ের প্রতিশোধ 100 কামড় নেব। সকাল 9:20 বাজে। আজ উইকেন্ড, তাই আর কারো ইউনিভার্সিটিতে যাওয়ার তাড়া ছিল না। তবে ব্রেকফাস্টের টেবিলে এক অদ্ভুত থমথমে নীরবতা বিরাজ করছিল। ইনশিরা ডাইনিং টেবিলে বসে উমায়েরকে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছিল। উজাইনা টেবিলে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল, কিন্তু তার চোখ ছিল নিজের ফোনের স্ক্রিনে। ইনশিরা একবার পুরো ডাইনিং স্পেস আর উজাইনের দিকে চোখ বোলালো। তার বুকের ভেতর এক অপার্থিব সুখের হাওয়া বয়ে গেল। সবকিছু তার কাছে একদম স্বপ্নের মতো লাগছিল, যেন এই পুরুষটার সাথে সংসার করা, তার বাচ্চার মা হওয়ার যে আজন্ম ইচ্ছা সে বুকে লালন করে এসেছে, তাই 3 দিনের জন্য হলেও আজ পূরণ হয়ে গেছে। তখন উমায়ের মুখে ব্রেকফাস্ট চিবোতে চিবোতে হঠাৎ ইনশিরার হাত ধরে অবুঝ গলায় বলল, আই উইশ তুমি যদি প্রতিদিন আমাদের সাথে এই বাড়িতে থাকতে। আমরা 3 জন একসাথে ব্রেকফাস্ট করতাম, একসাথে ঘুমাতাম। উফ, কত মজা হতো। এই নিষ্পাপ কথাগুলো শুনে ইনশিরার ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটলেও উজাইন নিজের কফির কাপটা টেবিলে একটু শব্দ করে রাখলো। সে নিজের ভেতরের অস্বস্তি লুকাতে উমায়ের দিকে কড়া চোখে তাকালো। হুমায়ের, স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করেছ? যাও এখনই গিয়ে নিজের রুমে গিয়ে ওটা শেষ করো। উমায়ের পাপার এই কড়া ধমক শুনে মুখটা 1 সেকেন্ডে বাংলার 5-এর মতো করে ঠোঁট উল্টে চেয়ার ছেড়ে নিজের রুমের দিকে চলে গেল। ইনশিরা উমায়ের যাওয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি যাও শোনা, আমি একটু পরেই তোমার রুমে আসছি। আচ্ছা। উমায়ের ডাইনিং এরিয়া থেকে চলে যাওয়ার পর পুরো স্পেসেই শুধু উজাইন আর ইনশিরা একা রয়ে গেল। ইনশিরা টেবিল থেকে প্লেটগুলো একপাশে সরিয়ে ধীর পায়ে গুটিসুটি পায়ে উজাইনের চেয়ারে একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তার গায়ের বুনো ফুলের সুবাস উজাইনের কানের কাছে এসে আছড়ে পড়ল। ইনশিরা খুব নিচু শান্ত অথচ তীক্ষ্ণ গলায় ডাকলো, উজাইন সাহেব। উজাইন ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই ঠান্ডা ও আদরে গলায় বলল, আচ্ছা, উমায়ের দেখতে পুরোপুরি তার মা মানে সেইন আন্টির মতো হয়েছে? উজাইন কোনো কথা বলল না। ইনশিরা উজাইনের মুখের আরো একটু কাছে ঝুঁকে এসে ওর চোখের দিকে ইশারা করে বলল, না মানে উমায়ের চোখ জোড়া তো একদম কুচকুচে কালো, কিন্তু আপনার চোখের তো আইস ব্লু। উমায়েরকে আপনার চেহারার সাথে একদমই মেলানো যায় না। ইনশিরার এই নিখুঁত পর্যবেক্ষণ শোনা মাত্রই উজাইন ভাবে ইনশিরা তার জীবনের অংশ, তার অর্ধাঙ্গিনী, ওর অধিকার আছে তার জীবনে। কিন্তু উজাইন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ইনশিরার একদম চোখের দিকে নিজের সেই তীক্ষ্ণ জ্বলন্ত চোখ দুটো নিবদ্ধ করলো। ইনশিরা, আমার ব্যক্তিগত বিষয়। সে উজাইনের সেই জ্বলন্ত চোখের একদম কাছাকাছি এগিয়ে গেল। তারপর নিজের হাত দুটো বাড়িয়ে এক ঝটকায় প্রফেসর উজাইন আবরারের 2 ফর্সা গাল শক্ত করে ধরে ফেললে। উজাইন ইনশিরার হাতে স্পর্শে 1 সেকেন্ডে বরফের মতো গলে জল হয়ে গেল। সে স্তব্ধ হয়ে ইনশিরার মায়াবী মুখের দিকেই তাকিয়ে রইল। সে নিজের মনে মনে এক বুক আকুলতা নিয়ে ভাবল, এই মেয়েটা এত মায়াবী কেন? কেন ওর একটা ছোঁয়াতেই তার সমস্ত পুরুষালী অহংকার 1 নিমিষে গুড়িয়ে যায়? ইনশিরা উজাইনের গাল দুটো ধরে পরম মায়ায় খুব নিচু মিষ্টি গলায় বলল, রাগ করবে না প্রিয়, উমায়ের আমার সন্তান। আমি ওকে নিজের গর্ভজাত সন্তানের মতোই আজীবন ভালোবেসে আগলে রাখবো। ইনশিরার মুখে নিজেকে প্রিয় সম্বোধন এবং উমায়েরকে নিজের সন্তান বলে এই নিঃস্বার্থ মাতৃত্বের ঘোষণাটি শোনা মাত্রই উজাইনের বুকের ভেতরে লুকানো সব ক্ষত 1 সেকেন্ডে জুড়িয়ে গেল। সে বিস্ময়ে হাঁ করে ইনশিরার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ইনশিরা নিজের একটা হাত উজাইনের গাল থেকে নামিয়ে ওর শার্টের কলারের দিকে নিয়ে গেল। সে নিজের কোমল আঙুলের ডগা দিয়ে উজাইনের ফর্সা গলার একপাশে সেই লাল হয়ে ফুলে থাকা লাভ বাইট বা কামড়ের দাগগুলো আলতো করে স্পর্শ করলো। আবছা আলোয় উজাইনের চোখের দিকে তাকিয়ে এক মায়াবী নেশাতুর মুচকি হাসি দিয়ে ফিসফিস করে বলল, দেখুন তো, আপনার গলার দাগগুলো দেখলে মনে হয় যেন চাঁদের দাগ লেগেছে। চাঁদের কলঙ্কও তো দেখতে ভারী চমৎকার লাগে। ইনশিরার এই চরম কাব্যিক ছোঁয়া আর ঠোঁটের কাছাকাছি এসে যাওয়া তপ্ত নিঃশ্বাসে উজাইনের বুকের ভেতরটা ওলট পালট হয়ে গেল। তার আক্ষরিক অর্থে দম আটকে আসছিল। সে নিজের হাত দুটো মুঠো করে কোনো মতে নিজেকে ঠিক রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ইনশিরা উজাইনের সে কাঁপতে থাকা ঠোঁটের আরো একটু কাছে নিজের মুখটা নিয়ে গেল।
তাদের মাঝখানে দূরত্ব তখন মাত্র 1 ইঞ্চি। একজনের ওম অন্যজনকে জ্বালিয়ে খাক করে দিচ্ছিল। ইনশিরা উজাইনের চোখের মনের দিকে নিজের চোখ জোড়া ডুবিয়ে দিয়ে পরম আকুলতায় বলল, উজান সাহেব, আমি আপনাকে খুব খুব ভালোবাসি। এই 19 বছরের জীবনে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে ভাবার ক্ষমতা আমার নেই। উজাইনের ভেতরে সমস্ত সামাজিক নিয়ম আর বয়সের দেয়াল এবার 1 সেকেন্ডে ধুলোয় মিশে গেল। তার চোখ জোড়া ছলছল করে উঠল। সে সমস্ত গাম্ভীর্য ভুলেই ইনশিরার চোখের দিকে তাকিয়ে এক চরম অসহায় ও তীব্র মায়াবী গলায় ফিসফিস করে বলে উঠল, কেন বারবার আমার সামনে এসে এমন করো ইনশিরা? কেন আমাকে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করো তুমি? আমারও কষ্ট হয়। উজাইনের এই একটা লাইনের আকুলতা আর ভাঙা কণ্ঠস্বর শোনা মাত্রই ইনশিরার ঠোঁটের কোণে এক স্বর্গীয় লাজুক বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে এক নিমেষেই বুঝতে পারল তার এই সাধের স্বপ্নের শখের পুরুষটাও তাকে আর নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসে। উজাইন মুখে যতই ডিভোর্সের নাটক করুক না কেন, মনে মনে সে ইনশিরার মায়ায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গেছে। শুধু সমাজের ভয়ে মুখ ফুটে তা স্বীকার করতে পারছে না। ইনশিরা চোখ বন্ধ করে উজাইনের বুকের উপর নিজের কপাল ঠেকিয়ে নিচু স্বরে আকুতি জানালো, প্লিজ উজাইন, আর দূরত্ব বাড়াবেন না। উজাইন নিজের আত্মসমর্পণ দেখে নিজেই থমকে গেল। বুঝতে পারলো আর 1 সেকেন্ড এখানে দাঁড়াবে সে আর নিজেকে সামলাতে পারবে না। নিজেকে ইনশিরার হাত থেকে মুক্ত করে 2 পা পিছিয়ে গেল। তারপর কোনো কথা না বলে বাইরের দিকে চলে গেল। ইনশিরা উজাইনে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের ঠোঁট কামড়ে মুচকি হাসল। সে চোখের জল মুছে এক পরম শান্তিতে ধীর পায়ে উপরে উমায়ের রুমের দিকে হেঁটে গেল। আর উজাইন সোজা বাইরে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। গাড়িটা গিয়ে থামলো টেমস নদীর সামনে। চুপচাপ বেরিয়ে গেল আর নদী পাড়ে দাঁড়ালো। হালকা বাতাস বইছে, আশেপাশে তুষার জমে স্তূপ হয়ে আছে। উজাইনের এলোমেলো চুলগুলো উড়ছে, তার চোখ জোড়ায় অতৃপ্তি। উজাইন নদীর দিকে তাকিয়ে ভাবছিল তাদের প্রথম দেখার কথা। সে কাদায় মাখামাখি কিশোরী মেয়েটা যে তার মনে নিষিদ্ধ ঝড় তুলেছিল। তাদের বিয়েটা হয়তো অনাকাঙ্ক্ষিত ছিল। আর উজাইনের মনে তখন ছিল অপরাধবোধ, সামাজিক ও বন্ধুত্বের দ্বিধা বাধ্যবাধকতা। কিন্তু এই পিচ্চি মেয়েটার এত জেদ আর তার বাঘিনী রূপ উজাইনকে বরাবরই মুগ্ধ করত। যদিও সে ভেবেছিল এই সম্পর্ক পরিণয় পেলে হয়তো ইনশিরার জন্য কষ্টকর হবে। চারপাশের মানুষ আর রিলেটিভরা ইনশিরাকে অপমান করত, ভুল বুঝতো, কারণ এই সমাজ সবসময় মেয়েদেরকে ছোট করা হয়, মানসিকভাবে অত্যাচারিত হতে হয়, তাদেরকেই দোষারোপ করা হয়। আরও অনেক। এই দুনিয়াটা পুরুষ জাতির থেকে নারী জাতির জন্য বেশ কঠিন, আর এগুলো তিতকুটে হলেও চরম বাস্তবতা। আর উজাইন এইসব ভেবে বিচ্ছেদ চেয়েছিল, কিন্তু মেয়েটা যে তার চেয়েও বেশি আসক্ত তার প্রতি, তা বোঝার পর উজাইনের সব দ্বিধা উড়ে যায়। আর সেও উড়ে আসে ইউকে তার পিচ্ছি পাখিটাকে সময় দেওয়ার জন্য। কিন্তু ইনশিরাত যে তার এই আসক্তির টানে ইউকে পর্যন্ত ছুটে আসবে তাও ধারণার বাইরেই ছিল। তবে যদি আজ ইনশিরা না আসতো বা এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা ভুলে যেত, তাহলে কি তার প্রফেসর সাহেব তাকে ভুলে যেত? কখনোই না। হয়তো তখন পরিস্থিতি ভিন্ন হতো, এত কোমলতা থাকতো না। এই উন্মাদ পুরুষটা তার শখের নারীকে তুলে নিয়ে এসে তার খাঁচায় বন্দী করত। হ্যাঁ, উজাইনের ধারণা এমনই ছিল। সে খুব শীঘ্রই বিডিতে ব্যাক করতো আর এমনটাই করত। কিন্তু এখানে তো তার পিচ্চি পাখিটাও তার প্রতি আসক্ত, যা তাকে আরো বেসামাল করে তোলে। আর সেই জন্যই উজাইনের ভালোবাসার কোনো হিংস্রতা নেই, আছে বেসামাল উন্মাদনা আর পাগলামি, যা এখন থেকে তার লিটল বার্ডকে সইতে হবে। আর এই ভাবনাগুলোর শেষেরই তার ঠোঁটের কোণে এক হাহাকারময় আর অতৃপ্ত মাথানো হাসি নিয়ে গুনগুন করে গাইতে লাগলো, সময় গড়িয়ে দুপুর পার হয়ে এখন মিষ্টি বিকেল নেমে এসেছে লন্ডনের বুকে। ইনশিরা সারাদিন ধরে উমায়ের দেখাশোনা করলো। তার মনটা পড়েছিল উজাইনের ওপর। সে বারবার উজাইনের স্টাডি রুম আর গেটের দিকেই তাকাচ্ছিল। বিকেল 5টায় ইনশিরা যখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল, তখন সে দূর থেকে দেখতে পেল উজাইনের পরিচিত সে কালো গাড়িটা এসে বাড়ির মেইন গেটের সামনে থামলো। ইনশিরার বুকের ভেতরটা খুশিতে এক নিমিষে নেচে উঠল। প্রফেসর সাহেব তবে অবশেষে ফিরেছেন। কিন্তু ঘটনার মোড় ঘুরলো অন্যদিকে। প্রায় আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরে উজাইন যখন দোতলায় বা লিভিং রুমে এলো না, তখন ইনশিরা কৌতূহল নিয়ে নিচে নেমে এলো। সে পুরো ড্রয়িং রুম, কিচেন এবং উজাইনের স্টাডি রুম খুঁজে দেখল, কিন্তু কোথাও উজাইন নেই। ইনশিরা চরম অবাক হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। গাড়িটা ঠিক ওভাবে পার্কিং লটে লক করা অবস্থায় বাইরে পড়ে আছে, কিন্তু মানুষটা এক নিমেষে যেন বাতাস হয়ে গেছে।
দেখতে দেখতে বিকেল গড়িয়ে লন্ডনের আকাশে এখন সন্ধ্যার ধূসর অন্ধকার নামতে শুরু করেছে। বাড়ির সাইড লাইটগুলো একা একাই জ্বলে উঠল। ইনশিরা লিভিং রুমে এসে দেখলো উমায়ের কার্পেটের ওপর বসে মন দিয়ে লোগো ব্লক দিয়ে খেলছে। ইনশিরা উমায়ের পাশে হাঁটু গেড়ে বসলো এবং ওর মাথায় আলতো হাত বুলিয়ে চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা উমায়ের সোনা, তোমার পাপা তো একটু আগে গাড়ি নিয়ে বাসায় এসেছিল, কিন্তু আমি পুরো ঘর খুঁজলাম, ওনাকে তো কোথাও পেলাম না। উমায়ের খেলা থেকে চোখ না সরিয়ে খুব ক্যাজুয়াল কিউট গলায় বলল, ও পাপা বোধহয় ব্যাকওয়ার্ডে গেছে আবার। ব্যাকইয়ার্ডে? এতক্ষণ পেছনের বাগানে একা একা কি করছে? উমায়ের এবার ইনশিরার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে নিষ্পাপ গলায় বলল, আরে না, শুধু ব্যাকইয়ার্ড না, ব্যাকইয়ার্ড পার হয়ে লেফট সাইডের রাস্তার পরে যে একটা সুন্দর গ্রেভিয়ার্ড আছে না, পাপা সবসময় ওখানেই যায়। কবরস্থান শব্দটা ইনশিরার বুকের ভেতরটা হঠাৎ করে এক অজানা আতঙ্কে ধক করে উঠল। সে স্তব্ধ হয়ে উমায়ের দিকে তাকিয়ে রইল। উজাইন কেন এতক্ষণ ধরে একটা কবরস্থানে একা বসে থাকবে? ইনশিরা নিজের কাঁপানো গলাটা সামনে নিয়ে, উমায়ের, এটা কি তোমাদের নিজেদের জায়গা? হ্যাঁ, ওটা আমাদের ফ্যামিলি গ্রেভিয়ার্ড। ওখানে আমাদের অনেক চেনা মানুষ ঘুমিয়ে আছে। পাপা মন খারাপ হলে ওখানে গিয়ে চুপচাপ বসে থাকে। উমায়ের এই ছোট কথার আড়ালে যে আছে তা ইনশিরা পুরোপুরি নিশ্চিত নয়। ইনশিরা ভাবলো এখানে ওদের ফ্যামিলি গ্র্যাভিয়ার্ড মানে ওনার পরিবারের সবাই তো জীবিত। ইনশিরা উমায়ের গালে একটা আলতো ওম ছড়ানো চুবু দিয়ে নিজের ভয় লুকাতেই বলল, আচ্ছা সোনা, তুমি খেলা করো, আমি চট করে কিচেনে যাই, ওকে? বলেই ইনশিরা কিচেনে যাওয়ার বাহানা করলেও তার পা দুটো কিচেনের দিকে গেল না। সে অত্যন্ত চিন্তিত, ব্যাকুল আর উৎকণ্ঠিত মুখে লম্বা লম্বা পা ফেলে সোজা পেছনে সে অন্ধকার ব্যাকইয়ার্ডের দরজার দিকে এগিয়ে গেল। সন্ধ্যার সে কুয়াশা ঠান্ডা হাওয়ার বুক ছিঁড়ে সে উজানি সেই লুকানো অতীত আর তার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার জন্য কবরস্থানের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। সন্ধ্যার ধূসর অন্ধকার আর কনকনে ঠান্ডা কুয়াশা যখন চারিদিকের পাইন গাছগুলোকে ঢেকে ফেলেছে, এক কোণে সবুজ ঘাসের ওপর হাঁটু গেড়ে বসেছিল উজাইন। তার সেই চিরচেনা গম্ভীর ও প্রফেশনাল রূপটা আজ কোথাও নেই। সে একেবারে ভেঙে পড়া এক বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার ঠিক সামনেই পাশাপাশি দুটো কবর ঘুমিয়ে আছে, তার আদরের ছোট বোন আর তার হাজব্যান্ড। উজাইন কোটের পকেট থেকে উমায়ের একটা মিষ্টি হাসি মুখে ছবি বের করলো। সে কাঁপতে থাকা আঙুল দিয়ে ছবির উমায়ের ফেসটা ছুঁয়ে কান্না ভেজা গলায় কবরের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখ তো, তোর ছোট্ট উমায়ের আজ কত বড় হয়ে গেছে। ও দেখতে ঠিক তোর মতোই মায়াবী হয়েছে। আমি ওকে আমার নিজের জীবনে তোকে বেশি ভালোবাসি। তো চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত ওকে আমি এভাবেই নিজের বুকে ভেতরে আগলে রেখেছি। ওই আমার লাইফের সব। ওর এই নিষ্পাপ চোখের মাঝে আমি প্রতিটা মুহূর্তে তোকেই খুঁজে পাই। কিন্তু তুই কেন তোর ভাইটাকে একা ফেলে চলে গেলি? উজাইন এক হাত দিয়ে নিজের চোখ জোড়া মুছে একটা দীর্ঘশ্বাস ফেললো। সে কবরের ভেজা মাটিটা আলতো করে ছুঁয়ে আবারও বুক ফাটানো হাহাকার নিয়ে বলল, জানিস, আম্মুর ড্যাড যখনই ফোন করে মন খারাপ করে বলে তুই বোধহয় আমাদের ভুলে গেছিস, তখন আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়। তোর শেষ কথা আর অনুরোধটা রাখতে গিয়ে আজ পর্যন্ত আমি কাউকে কিছু বলতে পারলাম না। তুই একদম চিন্তা করিস না, আমার এই দুনিয়া একা না, ও আমার নিজের অংশ। আমি ওকে জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেব না। আমরা দুজনে পরম আশ্রয়। আমার কোনো আফসোস নেই, শুধু কষ্ট একটাই যে আজ তুই আমার পাশে। উজাইন নিজের পকেট থেকে উমায়ের আঁকা আর একটা কিউট ছবি বের করে মায়াবী গলায় হেসে বলল, জানিস, তোর ছেলের শখও বড় হয়ে নাকি পাইলট হবে। যদি এ নিয়ে আমি ভীষণ ভয় পাই, কিন্তু ও আমার গলা জড়িয়ে ধরে পরম মায়ায় বলে, পাপা আমি আকাশে উঠতে চাই। তখন আমি আর কিছু বলতে পারি না। উমায়েরই তোর একমাত্র চিহ্ন। উমায়েরা, আজ কতগুলো বছর হয়ে গেল তুই আদরে গলায় ভাইরা ডাকিস না, কোনো বাইনা ধরিস না। সন্ধ্যার এই নিস্তব্ধতায় উজাইনের প্রতিটা ভাঙা কণ্ঠস্বর ইনশিরার কানে তীরের মতো এসে বিঁধল। সে প্রথমে কিছুই মাথায় মেলাতে পারছিল না। এটা কাদের কবর? উজাইন এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে? কিন্তু উজাইনের মুখ থেকে যখন একে একে কথাগুলো বের হলো, ইনশিরার মগজে এক বিশাল বজ্রপাত হলো। সকালে সেই উমায়ের কালো চোখ আর উজাইনের আইস ব্লু চোখের অমিলের ধাঁধাটা এক সেকেন্ডে তার চোখের সামনে পানির মতো পরিষ্কার হয়ে গেল।
ইনশিটার নিজের ভেতরের ব্যাকুলতাটা চেপে রাখতে পারল না। সে ধীর পায়ে কুয়াশার বুক চিরে উজাইনের একদম পেছনের দিকে এগিয়ে গেল। উজাইন এসে কাঁপতে থাকা চওড়া কাঠটার ওপর নিজের নরম কোমল হাতটা আলতো করে রাখলো। ইনশিরা খুব নিচু, কাঁপা এবং চরম ব্যাকুল কণ্ঠে সরাসরি জিজ্ঞেস করলো, আপনি উমায়ের বায়োলজিক্যাল বাবা নন? উমায়ের আপনার নিজের সন্তান নয়? ইনশিরার এই আচমকা কণ্ঠস্বর আর নিজের কাঁধে তার হাতের স্পর্শ লাগা মাত্রই উজাইনের পুরো শরীর যেন এক সেকেন্ডে বরফের মতো জমে গেল। তার বুকের ভেতরের হৃৎস্পন্দন এক লাফে থমকে দাঁড়ালো। সে তীব্রভাবে চমকে উঠে বড় বড় চোখ করে ঝট করে পেছনের দিকে ফিরে তাকালো। চাঁদের আবছা আলো এসে দেখল ইনশিরা চোখ ছলছল করতে করতে তার দিকেই তাকিয়ে আছে। উজাইনের মুখের সমস্ত রং এক নিমিষে উধাও হয়ে গেল। ইনশিরা উজাইনের নিথর স্তব্ধ চাউনি দেখে ধীর পায়ে ওখানে ঘাসের ওপর হাঁটু গেড়ে উজাইনের একদম পাশে বসে পড়ল। উজাইন কোনো কথা না বলে বেশ কিছুক্ষণ ইনশিরার ওই মায়াবী উৎকণ্ঠিত চোখ দুটোর দিকে অপলক তাকিয়ে রইল। তার ভেতরে সমস্ত দেয়াল যেন এক এক সেকেন্ডে ধুলোয় মিশে গেল। ইনশিরা কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগে উজাইন ওকে কোনো সুযোগ দিল না। এতদিনে সে গম্ভীর পাথরের প্রফেসর নিজের সমস্ত ইগো আর বাঁধ এক সেকেন্ডে ভেঙে চুরমার করে দিয়ে এক ঝটকায় ইনশিরার বুকে মুখ গুজে তীব্রভাবে ডুকরে কেঁদে উঠল। ইনশিরা উজাইনের এই অতর্কিত আকুলতায় নিজের পুরো শরীরে তীব্রভাবে কেঁপে উঠল। সে ভেবেছিল উজাইন হয়তো প্রচণ্ড রেগে গিয়ে ওর ওপর ক্ষোভ ছাড়বে, কিন্তু না। উজাইন আজ একেবারে এক নিষ্পাপ বাচ্চার মতো ইনশিরার বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। উজাইনের চোখের তপ্ত জল ইনশিরার গলার ফর্সা চামড়ার ওপর ফোঁটায় ফোঁটায় আছড়ে পড়ছিল, আর তার ক্লিন শেভ করা ফর্সা গালটা ইনশিরার গলার খাঁজে অনবরত ঘষা লাগছিল, যা ইনশিরার পুরো অস্তিত্বে এক অদ্ভুত শিহরণ আর মায়ার ঝড় তুলে দিল। ইনশিরা নিজের কাঁপতে থাকা নরম হাতটা বাড়িয়ে আলতো করে উজাইনের ওলফকাট চুলের ভেতর আঙুল গুলিয়ে বিলি কেটে দিতে দিতে খুব নিচু ও শান্ত গলায় বলল, উজাইন সাহেব, প্লিজ শান্ত হন। আপনি যদি সত্যিটা বলতে না চান, আমি আপনাকে বিন্দুমাত্র ফোর্স করব না। উজাইন ইনশিরার কোমরটা নিজের দুই হাত দিয়ে আষ্ঠে পৃষ্ঠে শক্ত করে পেঁচিয়ে ধরল। বুক ভাঙা হাহাকার নিয়ে কান্না ভেজা গলায় বলল, ইনশিরা, কেন কেন আমার লাইফটা বাকি 5টা মানুষের মতো স্বাভাবিক হলো না? কেন আমাদের ছেড়ে আমাইরা এত তাড়াতাড়ি চলে গেল? জানো ইনশিরা, আম্মু সবসময় বলে পুরো 7টা বছর হয়ে গেল আমাইরা তাদের সাথে কোনো যোগাযোগ করে না। আম্মু কাঁদছিল আর বলছিল আমি যেন আমেরাকে বলি যে আম্মু আব্বু এখন ওদের সম্পর্ক অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও যেন অন্তত একবার এসে ওদের মুখটা দেখেছে। আমি আমি আম্মুকে কোনো সত্যি কথা বলতে পারি না। ইনশিরা উজাইনের এই বুক ফাটানো কষ্ট দেখে নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। সে উজাইনের পিঠে পরম মমতায় নিজের হাত রেখে পিঠ চাপড়ে দিতে দিতে নিচু স্বরে সান্ত্বনা দিল, কান্না থামান প্রিয়, আর কাঁদবে না প্লিজ, সব ঠিক হোক। ইনশিরার কথা শেষ হওয়ার আগে উজাইন এক ঝটকায় ওর বুক থেকে নিজের মুখটা উপরে তুলল। তার সেই বিরল মায়াবী আইস ব্লু চোখ দুটো তখন কান্নায় লাল হয়ে একদম একাকার হয়ে আছে। সে ইনশিরার চোখের দিকে এক চরম অসহায় ও তীব্র ব্যাকুল চাউনি ছুড়ে দিয়ে ডুকরে উঠল। উজাইন খুব নিচু, গভীর এবং তোতলামি স্বরেই বলল, ইনশিরা, আমি তো একটু বাঁচতে চেয়েছিলাম, আমারও তো একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার ছিল, কিন্তু ড্যাডের একটা ভুল আর জোরপূর্বক নেওয়ার সিদ্ধান্তের কারণে আমার নিজের লাইফের অনেকগুলো বছর এক নিমিষে নষ্ট হয়েছে, আর তার পরপরই চিরকালের জন্য চলে গেল। আমার সাজানো সুন্দর দুনিয়াটা যেন পলকে তছনছ হয়ে গেল। কথাগুলো একটানা বলতে গিয়ে উজাইনের নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। সে প্রচণ্ডভাবে হাঁপাতে লাগলো। তার বুকটা দ্রুত উঠানামা করছিল, যেন সে মুক্ত বাতাসে একটু দম নেওয়ার জন্য ছটফট করছে। ইনশিরার চোখ জোড়া তখন নোনা জলে পুরোপুরি ছলছল করছে। নিজের এই সাধের স্বপ্নের শখের পুরুষের এমন বিধ্বস্ত নিষ্পাপ রূপ সে আজ পর্যন্ত কোনো দিনও দেখেনি। সে এক বুক ভালোবাসা আর আত্মসমর্পণ নিয়ে আর 1 ইঞ্চি দূরত্ব রাখলো না। সে ঝুঁকে এসে খুব সাবধানে পরম মায়ায় উজাইনের কপালে ছড়িয়ে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে দিল। তারপর নিজের নরম ঠোঁট জোড়া ডুবিয়ে দিল উজাইনের কপালে। গভীর শান্ত ওম ছড়ানো একটা চুমু খেলো। চুমু খেয়ে এসে উজাইনের কপালে নিজের কপালটা শক্ত করে ঠেকিয়ে রাখলো। আবছা আলো আর কুয়াশার মাঝে ইনশিরা উজাইনের চোখ বরাবর চোখ রেখে এক মরণজয়ী অমোঘ কণ্ঠে ভরসা দিল। ইনশিরা উজাইনের গাল দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলল, আমরা সব ঠিক করে দেব উজাইন, একদম ভয় পাবেন না, আমি আপনার কাছেই আছি।
ওর কথাগুলো শুনে উজাইন আরেকটু নড়ে চড়ে উঠে ইনশিরাকে জড়িয়ে নিল। কনকনে ঠান্ডা আর কুয়াশার মাঝে ইনশিরার বুকে মুখ গুজে উজাইন যখন বাচ্চার মতো কাঁদছিল, ইনশিরা পরম মায়ায় ওর মাথায় হাত বুলিয়ে খুব দৃঢ় অথচ নরম গলায় বলল, উজাইন, উমায়েরকে সত্যিটা জানানো প্রয়োজন। উজাইন আবরার তীব্রভাবে চমকে উঠে ঝট করে মুখ তুলে তাকালো। তার চোখের মণি দুটো আতঙ্কে কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছো এসব ইনশিরা? না, ও এখনো অনেক ছোট। কিন্তু উজাইনকে কথা শেষ করার কোনো সুযোগই দিল না ইনশিরা। সে এক ঝটকায় ঘাসের উপর থেকে উঠে দাঁড়ালো এবং কোনো কথা না বাড়িয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। উজাইন চরম অবাক ও আতঙ্কিত হয়ে ইনশিরাকে থামানোর জন্য ওর পেছন পেছন প্রায় দৌড়ে গেল, কিন্তু ইনশিরা ততক্ষণে বেশ গতিতে এগিয়ে গেছে। লন্ডনের আকাশে তখন ঝমঝম করে তীব্র তুষার পড়া শুরু হয়ে গেছে। চারপাশে পরিবেশ সাদা বরফে ঢেকে যাচ্ছে। উমায়ের তখন জ্যাকেট পরে ব্যাকইয়ার্ডের বাগানে এক কোণে বরফ নিয়ে খেলছে। ইনশিরা কুয়াশা আর তুষার ভেদ করে দ্রুত এগিয়ে গিয়ে উমায়েরকে পেছন থেকে পরম মমতায় নিজের দুই বাহু দিয়ে জড়িয়ে ধরল। ইনশিরা উমায়ের পাশে হাঁটু গেড়ে বসে আদরে গলায় বলল, উমায়ের সোনা, তুমি কি আজ থেকে আমায় একটা নতুন নামে ডাকবে? আমার আম্মু বলে ডাকবে? উজাইনও হন্তদন্ত হয়ে ওখানে এসে হাজির হলো। প্রথমে উজাইন ভেবেছিল ইনশিরা হয়তো আমায়রার কথা বলবে, কিন্তু এসব শুনে উজাইন আর কিছু বলল না, কারণ ইনশিরা না বললে সেই বলতো উমায়েরকে তাদের বিয়ের কথা। উমায়ের ইনশিরার মুখে এই হুট করে আম্মু ডাকের কথা শুনে একদম চুপ হয়ে গেল। ইনশিরা উমায়ের ফর্সা গোলগাল দুটো নিজের দুই হাতের মুঠোয় পরম মায়ায় আগলে ধরে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার আম্মুই হই সোনা। তোমার পাপা আর আমরা ম্যারিড। উমায়ের যেন পুরো টাসকি খেয়ে গেল। সে বড় বড় চোখ করে একবার তার উজানের দিকে তাকালো আর পর মুহূর্তে ইনশিরার কান্না ভেজা চোখের দিকে তাকালো। ইনশিরা উমায়ের কপালে নিজের কপাল থেকে আকুতি জানালো, তুমি কি আমাকে তোমার নিজের আম্মু হিসেবে অ্যাকসেপ্ট করবে সোনা? উমায়ের মুখে কোনো কথা বলল না। ওর নিষ্পাপ ফেসটা একদম গম্ভীর হয়ে রইল। উজানের বুকের ভেতর তখন ভয়ের তীব্র একটা ঠান্ডা স্রোত হয়ে গেল। ছেলে যদি এই সত্যটা মেনে না নেয়, হাজার হলেও সে ছোট মানুষ। উমায়ের কোনো জবাব না দিয়ে হুট করে এক দৌড়ে ওখান থেকে অন্যদিকে চলে গেল। উমায়ের চলে যেতে উজানের ভয়টা আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো ইনশিরার উপর। সে এক কদম এগিয়ে এসে ইনশিরার দুই কাঁধ শক্ত করে ধরে তীব্র কিছুটা কঠোর ন্যায়, হোয়াট ওয়াজ দ্যাট ইনশিরা? তুমি তো চাইল্ডিশ বিহেভিয়ার কেন করো সবসময়? এইসব থেকে দূরে থাকবে বলেছিলাম না? কথাগুলো শুনে ইনশিরার বুকের ভেতরটা এক নিমেষে হাজার টুকরো হয়ে ভেঙে গেল। এই লোকটা প্রতিবার কাছাকাছি আসার পর একটু মায়া দেখানোর পরেই হুট করে এমন একটা পশুর মতো আচরণ করে ওকে এক সেকেন্ডে পর করে দেয়। ইনশিরার চোখের সব জল এক নিমেষে শুকিয়ে তীব্র অভিমানে রূপ নিল। তার এই 3 বছরের অবদমিত কষ্ট আর দীর্ঘদিনের অবহেলা আর সহ্য হলো না। সে নিজের হাত দিয়ে উজানের হাতটা এক ঝটকায় নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। সে উজানের দিকে এক তীব্র ঘৃণা ও অবহেলার চাউনি ছুড়ে দিয়ে নিজের মনে মনে এক চরম বৈরাগ্য সুরে ভাবল, ফাল্লা, আমার এই পাষাণ পুরুষটার ব্যবহার সহ্য হয় না, লাগবে না আমার কাউকে। আমি একাই থাকতে পারবো। এই দুনিয়ার সবাই তো আর ভালোবাসার পূর্ণতা পায় না, কিছু কিছু বিচ্ছেদেও তো সুখ থাকে। ইনশিরা মুখে আর একটা শব্দ উচ্চারণ করলো না। উজাইনের কোনো কথার জবাব দিল না। সে নিজের চোখের জল মুছে একদম চুপচাপ ঘুরে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে বাড়ির মেন গেটের দিকে হাঁটতে শুরু করলো। উজাইন তুষারপাতের মাঝে বাগানের মাঝখানে একদম ঠাই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার নিজের হাত দুটো তখনও কাঁপছে। ইনশিরা যখন মেন গেটের একদম কাছাকাছি পৌঁছে গেছে, উজাইন দ্রুত আসতে লাগলো। সে বুঝতে পারছে পিচ্চিটা হয়তো তাকে ভুল বুঝে বসে আছে। ঠিক তখনই পেছনে তুষার ঝড় ভেদ করে এক ফুটফুটে বাচ্চার চিৎকার পুরো নিস্তব্ধ এলাকা কাঁপিয়ে প্রতিধ্বনিত হয়ে উঠল, আম্মু, আম্মু। ইনশিরা তীব্রভাবে চমকে উঠে ঝট করে পেছনের দিকে ফিরে তাকালো। সে দেখল উমায়ের ঘরের ভেতর থেকে এক দৌড়ে বাইরে তুষারপাতের মাঝে ছুটে আসছে, আর ওর ছোট ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা আছে বাগান থেকে কুড়িয়ে আনা একটি তাজা লাল টকটকে তুষার মাখানো গোলাপ। উমায়ের দৌড়ে এসে এক লাফে ইনশিরার কোমরটা নিজের দুই ছোট হাতে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল। সে ইনশিরার বুকে নিজের মুখ গুজে দিয়ে চড়া কান্না ভেজাও পরম ভালোবাসার নিষ্পাপ গলায় চিৎকার করে বলে উঠল, আম্মু, আই লাভ ইউ সো মাচ। তোমার জন্য বাগান থেকে এই সুন্দর আইসি রোজটা আনতে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। আম্মু ডাক আর হাতের সেই মায়াবী তুষার মাখানো গোলাপ দেখা মাত্রই ইনশিরা হাঁটু গেড়ে বসে
উমায়েরকে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরলে। ওদিকে উজাইনের চোখ দুটো আম্মু ডাক শুনে খুশির নোনা জলে পুরোপুরি ছলছল করে উঠল। সে ভাবলো এবার সব গুছিয়ে নেবে, আর দূরত্ব রাখবে না। উমায়ের ইনশিরাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রাত তখন প্রায় 10টা। ঘুটঘুটে অন্ধকার ঘরের মাঝে বিছানায় শুয়ে ইনশিরা ঘুমন্ত উমায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু আজ আর তার নিজের চোখে কোনো ঘুম ছিল না। বিগত 3 বছরের প্রতিটি অবহেলার কথাগুলোর মাথায় অনবরত ঘুরছিল। সে এক বুক গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে মনে ভাবল, আমি আর পারছি না। দিন শেষে আমিও তো একটা মানুষ, রক্ত মাংসের একটা শরীর আমারও তো একটা মন আছে। এই লোকটা প্রতিবার আমায় অমন পর করে দেয়। লাগবে না আমার কাউকে, এই জীবনটা আমি একা একাই কাটিয়ে দিতে পারবো। কথাগুলো ভাবতে ভাবতে ইনশিরা বিছানা থেকে নেমে ধীর পায়ে নিজের রুমের দরজা ঠেলে নিচে লিভিং রুমের দিকে নেমে এলো। পুরো লিভিং রুমটা তখন এক অদ্ভুত মায়াবী অন্ধকারে ডুবেছিল। উজাইন সোফায় নিজের মাথাটা পেছনের দিকে এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে বসেছিল। তার নিজের মনের ভেতর তখন তীব্র এক অনুশোচনার ঝড় বইছিল। সে কেন পিচ্চিটাকে ওভাবে করা কথায় বারবার কষ্ট দেয়? সে হয়তো পিচ্চি নিষ্পাপ বুনো ফুলটার বিন্দুমাত্র যোগ্যই না। তখন ইনশিরা অন্ধকারের মাঝে সোফা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে খুব শান্ত কিন্তু ভাঙা গলায় ডাকলো, উজাইন সাহেব। উজাইন চমকে উঠে নিজের চোখ মেলে অন্ধকারের মাঝে ইনশিরার ফ্যাকাশে ফেসটার দিকে তাকালো। ইনশিরা চোখের কোণে এক ফোঁটা জল মুছে অত্যন্ত অভিমানী ও ম্লান হেসে বলল, আমি হয়তো আপনার পাথুরে মনে কখনোই নিজের জন্য একটুখানি ঠাঁই পাবো না, তাই না? আসলে আমি বড্ড বেশি একটা বেহায় আমি, উজাইন সাহেব। এতগুলো বছর ধরে একটা পুরুষ আমায় অনবরত তাড়িয়ে দিচ্ছে, পর করে দিচ্ছে, তাও আমি একটা পাগলের মতো তার পেছনে পড়ে আছি। আমার আমার কোনো আত্মসম্মান নেই, কোনো ব্যক্তিত্ব নেই। আমি অনেক চাইল্ডিশ, আরও কত কি। সত্যি বলতে দুনিয়ার কাছে, পরিবার, ফ্রেন্ডের কাছে আমি বাস্তববাদী হলেও কেন জানি আমি আপনার প্রতি কঠোর হতে পারি না। এতটুকু বলে সে টলমলো পায়ে কিছুটা পিছিয়ে গেল আর হালকা আওয়াজ করে হাসলো। উজাইন তার দিকে তাকিয়ে আছে। ইনশিরা কিছুক্ষণ একটু থেমে আবার বলে, ভালোবাসার ক্ষেত্রে সবসময় শুনে এসেছি ছেলেদের পাগলামোর কথা, দেখেছিও। তবে এইসব আমার কাছে বরাবরই বিরক্তি লাগতো। কিন্তু আমিও যে এমনই তা হয়তো আপনি না আসলে জানা হতো না। আমি দেখেছি মেয়েদের অভিমান, রাগ, অভিযোগ তাদের প্রিয় মানুষের প্রতি। কিন্তু আমি এইসব করিনি, কারণ আমার মনে হয় এসবের সময় নষ্ট হবে। আমাদের মাঝে এমনিতেই দূরত্ব, এত বছরের তফাৎ, অনেক অহেতুক সময় চলে যাবে। কতদিন আর একসাথে কাটিয়েছি। আপনি বিডিতে 6 মাস ছিলেন, এর মধ্যে বিয়ের পর 1 মাস, আর এখন ইউকেতে এখানে 10-15 দিন। এমন যদি আমি হঠাৎ মারা যাই এখন, তাহলে আফসোস থাকবে। কেন এইসব রাগ অভিমান করেছিলাম, আর একটু সময় একসাথে থাকা যেত। কিন্তু আপনি হয়তো। কথা শেষ করার আগে একটানে ইনশিরার একটা নরম ফর্সা হাত নিজের শক্ত মুঠোয় জড়িয়ে ধরে নিজের একদম কাছাকাছি টেনে নিয়ে এলো। উজাইন নিজের 2 হাতে বাড়িয়ে এক ঝটকায় ইনশিরার কোমরটা আষ্টে পৃষ্ঠে শক্ত করে পেঁচিয়ে ধরল। তারপর নিজের মুখটা ইনশিরার পেটে গুজে দিয়ে এক নিষ্পাপ বাচ্চার মতো তীব্রভাবে ডুকরে কেঁদে উঠল। ইনশিরা উজাইনের এই অতর্কিত ও তীব্র শারীরিক স্পর্শে সম্পূর্ণ অস্বস্তিতে পড়ে গেল। এতগুলো বছর যে লোকটা তাকে নিজের শরীর তো দূর, নিজের মায়ার সীমানাতেও ঘেঁচতে দেয়নি, সে আজ ওভাবে ওর পিঠে মুখ গুজে কাঁদছে দেখে ইনশিরার বুকের ভেতর তীব্র ধরফরানি শুরু হলো। সে নিজেকে উজাইনের শক্ত বাঁধন থেকে ছাড়ানোর জন্য একটু মুচড়ামুচড়ি করতে লাগলো। কিন্তু উজাইন আজ নিজের 2 বাহুর শক্তি আরো বাড়িয়ে দিয়ে ইনশিরাকে নিজের শরীরের সাথে আরো জোরে লেপ্টে ধরল। উজাইন ইনশিরার পেটের কাপড়ে নিজের মুখ লুকিয়ে তীব্র কান্না ভেজা ও ভাঙা গলায় আর্তনাদ করে বলল, ইনশিরা, আমি ভিক্ষা চাইছি পাখি। আমি আজ তোমার কাছে ভিক্ষা চাইছি। শোনা, আমি তোমাকে বিগত দিনগুলোতে অনেক অনেক বেশি কষ্ট দিয়েছি। বিশ্বাস করো পাখি, আমি শুধু তোমার এই সুন্দর ভবিষ্যতের কথা ভেবে নিজের বুকে পাথর চেপে এই দূরত্বের দেয়াল তুলেছিলাম। কিন্তু আমি আর পারছি না। আই জাস্ট ক্যান্ট টেক দিস এনিমোর। এই নরকীয় দুনিয়া, সমাজ, সামাজিক নিয়ম আমার কিছু যায় আসে না। আমি আমার এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে নিজের বুকের ভেতর আগলে রাখবো। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। উজাইনের চোখের তপ্ত নোনা জল ইনশিরার জামাটা পুরোপুরি ভিজিয়ে দিচ্ছিল। সে ইনশিরার জামাটা শক্ত করে খামচে ধরে নিজের মুখ তুলে ওপরের দিকে তাকালো। চাঁদের আলোয় উজাইনের সেই বিরল মায়াবী আইস ব্লু চোখ দুটো তখন কান্নায় একাকার হয়ে অন্ধকারের মাঝে জ্বলজ্বল করছিল।
উজাইন চরম আকুলতা ও ভালোবাসার হাহাকার নিয়ে ফিসফিস করে বলল, এই জীবনের কত বছর বা বাঁচবো বলেন ছেড়া? এই ৩৮টা বছর ধরে একাকিত্বের মরুভূমিতে ডুবে আছি। প্লিজ, আমি আজীবন তোমার পায়ের দাস হয়ে থাকবো। আমাকে বর করে দিও না। ইনশিরা একদম নিথর নিস্তব্ধ পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। সে নিজের কোনো আবেগ প্রকাশ করলো না। সে উজাইনের ওই আকুল চোখের দিকে এক পলক তাকিয়ে নিজের পুরো শরীরটা মোচড় দিয়ে খুব শান্তভাবে উজাইনের সেই শক্ত আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে একপাশে সরিয়ে নিল। উজাইন কার্পেটের ওপর হাঁটু গেড়ে বসে ঘরের অন্ধকারের মাঝে একদম অবুঝ বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইনশিরা উজাইনের এই বিধ্বস্ত রূপের দিকে অপলক চেয়ে মনে মনে এক তীব্র আক্ষেপ নিয়ে ভাবল, এই কঠোর পুরুষটা কি তবে আজ সত্যি আমার ভালোবাসার কাছে নিজের সর্বস্ব সঁপে দিয়ে আত্মসমর্পণ করলো? উনি তো সত্যিই বলেছেন, ভাগ্য আমাদের মিলাতে বড্ড বেশি দেরি করেছে। ২০ বছরের অন্তর আর ৩ বছরের দূরত্ব। ইনশিরাকে চুপ দেখে উজাইনের বুকের ভেতরটা এক মরণ যন্ত্রণায় খামছে ধরল। সে আর এক মুহূর্ত নিজেকে দূরে রাখতে পারল না। সে পেছন থেকে ইনশিরার সরু কোমরটা আবারও নিজের ২ হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল, আর ইনশিরার কাঁধের ওপর নিজের মুখটা সঁপে দিয়ে তীব্র কাঁপা ও কান্না ভেজা গলায় অনবরত ফিসফিস করতে লাগলো। আমাকে শাস্তি দাও, চাবুক মারো, অপমান করো, কিন্তু প্লিজ কোনোদিন বিচ্ছেদের কথা বলো না বউ। আমি সত্যি মরে যাব। আমি কখনো নিজের মন থেকে তোমার থেকে দূরত্ব চাই না লিটল বার্ড, কিন্তু আমি সমাজকে ভয় পেতাম। দুনিয়ার মানুষজন তোমাকে চরিত্রহীন বলবে, কটু কথা শোনাবে। সে অপবাদের হাত থেকে তোমাকে বাঁচাতে আমি নিজের বুকে পাথর চেপে দৌড়েছিলাম। ৩টে বছর ধরে আমিও প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড ভেতরে ভেতরে ছটফট করেছি। আমাকে ক্ষমা করে দিও না, কিন্তু প্লিজ তোমার গায়ের এই বনফুলের গন্ধটা থেকে আমাকে তাড়িয়ে দিও না। আমার যে শ্বাস আটকে আসে। উজাইনের মুখ থেকে এই তীব্র অবাধ্য এবং সত্য স্বীকারোক্তি শুনে ইনশিরা নিজের জায়গায় একদম জমে বরফ হয়ে গেল। তার মাথার ভেতর যেন এক বিশাল আলোকপাত হলো। সে স্তব্ধ হয়ে মনে মনে ভাবল, লোকটা কি তবে প্রথম থেকে আমাকে নিজের মনের গহীনে ভালোবেসে এসেছে? আর আমি ভাবতাম উনি পাষাণ। উনি আমার অপবাদের হাত থেকে বাঁচতে নিজেকে একটা জ্বলন্ত ছাই বানিয়ে রেখেছেন। ইনশিরা নিজের চোখের জল মুছে খুব ধীর ও নিচু স্বরেই বলল, শুনুন প্লিজ উজাইন সাহেব। উজাইন ইনশিরার কোমর ছেড়ে দিয়ে ওর চোখের দিকে এক চরম তৃষ্ণার্থ চাউনি নিয়ে তাকালো। ইনশিরা উজাইনের সে কান্নায় লাল হয়ে থাকা আইস ব্লু চোখের দিকে সরাসরি তাকিয়ে এক বুক অভিমান নিয়ে বলল, আপনি আপনি আমায় বিগত দিনে বড্ড বেশি কষ্ট দিয়েছেন উজাইন। ৩৮+ বয়স নিয়ে একটা ১৯ বছরের মেয়ের জন্য প্রফেসর সাহিব এতটা উন্মাদ তা হয়তো লোকটা নিজেও জানতো না। ইনশিরা তার বাক্যগুলো শেষ করার কোনো সুযোগই পেল না। উজাইন ঝটকায় ইনশিরাকে নিজের একদম কাছাকাছি টেনে এনে ওর মায়াবী নরম ঠোঁট জোড়া নিজের ঠোঁটে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। এক পরম উন্মাদনা আর তীব্র তৃষ্ণায় সে ইনশিরাকে একদম বন্ধ করা গভীর চুম্বন করতে শুরু করলো। ইনশিরা আজ আর আগের মতো সহজে গলে গেল না। তার বুকে ৩ বছরের দীর্ঘ অভিমান জমেছিল। তাই সে উজাইনের চওড়া বুকে হাত দিয়ে নিজেকে ছিটকে বের করার আপ্রাণ চেষ্টা চালালো। আজকের এই অতর্কিত ভালোবাসা সে বিন্দু মাত্র সাড়া দিল না। উজাইন ইনশিরার এই অবাধ্যতা দেখে আরও বেশি বেসামাল হয়ে উঠল। উজাইন দীর্ঘক্ষণ ধরে ইনশিরার ঠোঁটে নিজের একচ্ছত্র পুরুষালী আধিপত্য বিস্তার করার পর একটু আলাদা হয়ে দুজনেই তীব্র গতিতে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। ইনশিরা হাঁপাতে হাঁপাতে রাগী গলায় বলল, উজাইন। উজাইন ইনশিরার মুখের একদম কাছাকাছি নিজের কাঁপতে থাকা ঠোঁট জোড়া রেখে নেশাতুর কাঁপা গলায় বলল, আমাকে মেরে ফেলো ইনশিরা, আমার কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই। তোমায় ছাড়া এই ৩ বছর আমি নিজেকে কোনোদিন কল্পনা করিনি। এই ৩টা বছর অনেক কষ্টে শুয়েছি। ভাগ্য বড় বড় এক নিষ্ঠুর খেলা খেলেছে আমার সাথে, কিন্তু এখন আর ১ সেকেন্ডও নিষ্ঠুরতা সইতে পারবো না পাখি। এই দূরত্বে সইবার সামর্থ্য আমার নেই। তার চেয়ে মেরে ফেলো। শুধু মরণের সময় একটুখানি জাগে দিও তোমার বুকে, আর উমায়েরকে একটু দেখে রেখো। দাস হয়ে থাকবে ইনশিরা। উজাইনের মুখ থেকে এই চরম বৈরাগ্য আর মৃত্যুর আকুতি শুনে ইনশিরা রাগী চোখ নিয়েই বলল, কি ছাইপাশ বলছেন এসব উজাইন? মুখ পুড়বে না আপনার অমন কথা বলতে?
উজাইন আর ইনশিরার বকুনি বা উত্তরের অপেক্ষা করল না। সে নিজের সমস্ত অধিকার আর তীব্র আসক্তি নিয়ে আবারও ইনশিরার ঠোঁট জোড়া নিজের পূর্ণ দখলে নিয়ে নিল। ইনশিরা নিজেকে আটকে রাখতে পারল না। 3 বছরের দীর্ঘ তৃষ্ণা আর ভালোবাসা এক সেকেন্ডে উপচে পড়ল। সে নিজের 2 হাত বাড়িয়ে উজাইনের ওলফ কাট চুলের ভেতর আঙুল গলিয়ে ওকে নিজের আরও কাছে টেনে নিয়ে এক তীব্র বুনো গভীর ভালোবাসায় সাড়া দিল। উজাইন ইনশিরার এই পূর্ণ সাড়ায় একেবারে বেসামাল হয়ে উঠল। সে ইনশিরাকে অনবরত গভীর চুমু করতে করতে এক ঝটকায় নিজের 2 বলিষ্ঠ বাহুর ওপর ওকে সোজা কোলে তুলে নিল। ইনশিরা উজাইনের গলাটা শক্ত করে পেঁচিয়ে ধরে ও ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়েই রাখল। উজাইন ইনশিরাকে কোলে নিয়ে চুমু দিতে দিতেই ধীর পায়ে এগিয়ে গিয়ে কাউচের দিকে গেল। অন্ধকার ঘরের মাঝে তখন কেবল দুজনের অনিয়ন্ত্রিত ও তীব্র নিঃশ্বাসের ওঠা নামার আওয়াজ এক অপার্থিব চিরন্তন পূর্ণতার গল্প বনে যাচ্ছিল। দুজনের হৃদস্পন্দন এক হয়ে কাঁপছিল। ওরা আরও কিছুক্ষণ একে অপরের ঠোঁটে নিজেদের তীব্র ভালোবাসা আর 3 বছরের দীর্ঘ ব্যাকুলতা উগরে দিতে লাগলো। দীর্ঘক্ষণ পর চুমুর তীব্র রেশটুকু ঠোঁটে রেখে উজাইন আলতো করে ইনশিরার ফর্সা কপাল থেকে ওর রেশমি চুলগুলো এক হাতে সরিয়ে দিল। চাঁদের আলোয় উজাইনের চোখ দুটো তখন এক গভীর ভালোবাসার নেশায় পুরোপুরি বুঁদ হয়ে ডুবে আছে। সে ইনশিরার চোখের দিকে তাকিয়ে এক চরম নেশাতুর পুরুষালী ও ভাঙা গলায় ফিসফিস করে মনে করিয়ে দিল, দেখো, দাস হয়ে থাকবো ইনশিরা, আজীবন তোমার পায়ের কাছে দাস হয়েই বাঁচব। ইনশিরা উজাইনের এই প্রকাণ্ড আত্মসমর্পণের রূপ দেখে নিজের মনে মনে খুশিতে চিকচিক করে ওঠে। কিন্তু এই মেয়ে তা মুখে প্রকাশ করে না। সে কিছুটা গম্ভীর ভাব নিয়ে ফিসফিস করে বলল, দাস হয়ে মালিকের এত কাছে আসা এটা কিন্তু একদমই ঠিক নয় প্রফেসর সাহেব। দাসদের কি এতখানি স্পর্ধা মানায়? ইনশিরার এই খোঁচার বুনো ফুলের সুবাসে উজাইনের ঠোঁটের কোণে এক মায়াবী হাসি ফুটে উঠল। সে আর কোনো কথা না বলে এক ঝটকায় নিজের মুখটা নামিয়ে সোজা ইনশিরার ফর্সা গলার খাঁজে মুখ ডুবিয়ে দিল। সে ইনশিরার গলার নরম চামড়ার ওপর কলার বোনের খাঁজে অনবরত বেশ কিছু গভীর ও ওম ছড়ানো চুমু বসাতে লাগলো। উজাইনের ঠোঁটের সেই তপ্ত ও অনিল শিহরণ লাগা মাত্রই ইনশিরার পুরো শরীর তীব্রভাবে কেঁপে উঠছিল। উজাইন ইনশিরার গলায় নিজের মসৃণ ক্লিন শেভ করা গাল আর নাকটা খুব কড়াভাবে ঘষতে ঘষতে এক অদ্ভুত বাচ্চার মতো অসহায় আকুতি নিয়ে আবারও বলল, তোমার কাছে ভিক্ষা চাইছি লিটল বার্ড, আমাকে মেরে ফেলার আগে অন্তত একটা বার এই গন্ধে নিজেকে পুরোপুরি মাখাতে দাও। আমি বড় ক্লান্ত, একটু শান্তিতে ঘুমোতে চাই। প্লিজ পিচ্ছে, আমাকে তোমার এই বুকে একটুখানি ঠাই দিও। ইনশিরা আজ প্রতিটা মুহূর্তে উজাইনের এই রূপ দেখে দফায় দফায় চরমভাবে চমকে যাচ্ছিল। সে কঠোর গম্ভীর ও কোল্ড হার্টেড আর ইগোয়েস্টিক প্রফেসরকে সে বিগত 3টি বছর চিনে এসেছে। সেই পুরুষটা যে বন্ধ ঘরের আড়ালে নিজের স্ত্রীর সামনে এসে এতটা ছেলে মানুষই করতে পারে, এতটা অবুঝ ও অসহায়ভাবে নিজেকে সঁপে দিতে পারে, তা ইনশিরার জানাই ছিল না। সময় গড়িয়ে রাত তখন প্রায় 11টা বাজল। পুরো লন্ডনের বুক জুড়ে এক অপার্থিব গভীর নিস্তব্ধতা নেমে এসেছে। লিভিং রুমের মেইন লাইটগুলো সব নেভানো, শুধু জানালা খুলে চাঁদের হলদেটে আলো এসে রাজকীয় সেই সোফাটার ওপর খেলা করছে। লন্ডনের এই কনকনে ঠান্ডা রাতের মায়ায় সেই সুদৃশ্য নরম সোফাটায় উজাইন আর ইনশিরা দুজনে আষ্টে পৃষ্ঠে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাদের মাঝখানে এখন আর কোনো সমাজ, কোনো বয়সের ব্যবধান বা কোনো দেয়াল অবশিষ্ট নেই। সব কিছু আজ একাকার হয়ে গেছে। প্রফেসর উজাইন আবরার নিজের মুখটা খুব গভীরভাবে গুজে রেখেছে ইনশিরার ফর্সা গলা আর ওর এলোমেলো ছড়িয়ে থাকা সুগন্ধি কালো চুলের অরণ্যের মাঝে। সে ইনশিরাকে নিজের 2 বলিষ্ঠ বাহুর মাঝে এতটা শক্ত করে চেপে ধরে রেখেছে যেন 1 সেকেন্ডের জন্য সে এই মায়াবী বুনো ফুলকে নিজের অস্তিত্ব থেকে আলাদা করতে চায় না। উজাইনের অনিয়ন্ত্রিত ও ধীর গতির তপ্ত নিঃশ্বাসগুলো অনবরত এসে আছড়ে পড়ছিল ইনশিরার গলার চামড়ায়। ইনশিরা উজাইনের ওলফ কাট চুলের ভেতর নিজের এক হাত রেখে অন্য হাত দিয়ে ওর চওড়া পিঠটা পরম মায়ায় জড়িয়ে ধরে। পরদিন সকাল ঠিক 6টা।
লন্ডনের ভোরে স্নিগ্ধ আলো কাঁপতে কাঁপতে এসে পড়ছে লিভিং রুমে সে বিশাল নরম কাউচের ওপর। পুরো ঘরটা এক স্বর্গীয় শান্তিতে মগ্ন। সোফার ওপর উজাইন আর ইনশিরা দুজনে এক পরম মায়ায় একে অপরের সাথে গুটিসুটি মেরে গভীর ঘুমে তলিয়ে আছে। ইনশিরা উজাইনের চওড়া বুকের ভেতর নিজের মুখটা খুব গভীরভাবে গুজে রেখেছে, আর প্রফেসরের সেই ট্যাটু করা ফর্সা বলিষ্ঠ হাতটা ইনশিরা সুতির ড্রেসের হালকা ভাঁজের ভেতর দিয়ে গিয়ে ওর উন্মুক্ত কোমরটা আষ্টে পৃষ্ঠে শক্ত করে পেঁচিয়ে ধরে রেখেছে। ভোর ঠিক 7টা। ইনশিরা তখনও একেবারে ঘুমে কাদা হয়ে উজাইনের চওড়া বুকের ভেতর গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রফেসর উজাইন আবরার নিজের চোখ মেলে এক বুক গভীর তৃপ্তি নিয়ে ইনশিরার নিষ্পাপ ফেসটার দিকে তাকিয়ে রইল। সে নিজের মনে মনে এক বুক ভালো লাগা নিয়ে ভাবল, 3টা বছর, এই 3টা বছর আমি প্রতিটা রাত ছটফট করে অপেক্ষা করেছি শুধু এই একটা মিষ্টি সকাল নিজের চোখে দেখার জন্য। উজাইন আলতো করে ইনশিরার কোমর থেকে নিজের হাতটা সরিয়ে নিল। সে ইনশিরার মুখের উপর ছড়িয়ে থাকা রেশমি চুলগুলো আলতো করে ওর কানের পেছনে গুজে দিয়ে ওর কপালে টুপটুপ করে কয়েকটা গভীর চুমু খেলো। ইনশিরা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠল, কিন্তু চোখ মেলল না। উজাইন নিজের ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটিয়ে খুব নিচু স্বরে ফিসফিসালো, লিটল বার্ড, দাসের বুকে এমন রাজকীয় ভঙ্গিতে পড়ে পড়ে ঘুমাচ্ছেন যে? আজ এক্সাম আছে? এই তীব্র শীতে ইনশিরা যেন একেবারে জুবুথুবু হয়ে শুয়ে রইল। ওর ঘুম ভাঙার কোনো লক্ষণই নেই। উজাইন এবার নিজের এক কোণের ওপর ভর দিয়ে আড়াআড়ি হয়ে শুয়ে নিজের এই পিচ্চি বউয়ের আদরে ভাব গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ইনশিরার এই মায়াবী রূপ দেখে প্রফেসরের আত্মনিয়ন্ত্রণ আবারও পুরোপুরি কাঁপতে শুরু করলো। সে আর লোভ সামলাতে না পেরে ইনশিরার একদম কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। সে একটু ঝুঁকে এসে ইনশিরার ফর্সা তীক্ষ্ণ জল আইনের নিচে আর গলার নরম চামড়ার উপর অনবরত গভীর ও তপ্ত চুমু বসাতে লাগলো। ঠোঁটের সেই তীব্র কারেন্টের মতো শিহরণ আর উজাইনের মসৃণ ক্লিন শেভ করা গালের ঘর্ষণ লাগা মাত্রই ইনশিরা ঘুমের ঘোরেই হালকা একটা আদুরে আওয়াজ করে উঠল। উজাইন এতে আরও একটু বেশি বেসামাল ও নেশাতুর হয়ে পড়ল। সে ইনশিরার গলার খাজে নিজের মুখটা আরও গভীরভাবে ডুবিয়ে দিতেই ইনশিরার ঘুমের ঘোর 1 সেকেন্ডে ছুটে গেল। সে চরম বিরক্ত হয়ে নিজের 2 হাত বাড়িয়ে উজাইনের চওড়া বুকে গায়ে জুড়ে এক তীব্র ধাক্কা মেরে বসল। তীব্র বিরক্তি নিয়ে চোখ রাঙিয়ে চড়া গলায় বলল, কি করছেন কি সকাল সকাল? দাস এতক্ষণ স্পর্ধা, সরুন আমার উপর থেকে। ইনশিরার এই অতর্কিত ও জোরালো ধাক্কায় উজাইনের নেশা কর্পূরের মতো উড়ে গেল। সে টাল সামলাতে না পেরে সোফার এক কোণে আছাড় খেয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজের পুরো শরীর শক্ত করে সোফাটা দিয়ে শক্ত করে খামচে ধরে কোনো মতে নিজেকে বাঁচালো। সে সোফায় উঠে বসার আগেই ইনশিরা চাদরটা বুকে টেনে নিয়ে চোখ বড় বড় করে কটমট চাউনি ছুড়ে দিল। কাল রাতে একটু ঘুমোতে দিয়েছি বলে আপনি একেবারে আমার ঘাড়ে উঠে বসবেন? লাগবে না আমার আপনাকে, দূরে যান। শেষের কথাটা শুনে উজাইনের তীব্র পজিটিভনেস 1 সেকেন্ডে চালা দিয়ে উঠল। সে সোফার উপর সোজা হয়ে জাঁকিয়ে বসল। তারপর ইনশিরার একদম চোখের মনির দিকে নিজের সেই মায়াবী আইস ব্লু চোখ দুটো নিবদ্ধ করে অত্যন্ত গম্ভীর ও চড়া এবং ধারালো গলায় বলল, কিন্তু আমার লাগবে, তোমাকে আমার 1000 বার, লক্ষ বার লাগবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। এই জীবনে উজাইন আবরারের মতো দাসের খাঁচা থেকে তোমার কোনোদিন কোনোভাবেই মুক্তি মিলবে না। লিসেন। ইনশিরা আক্ষরিক অর্থে পুরো তাসকি খেলো। লোকটার এই গভীর ও তীব্র কথার ধরনটা তার মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা আর শিহরণের সৃষ্টি করলো। সে হাঁ করে তাকিয়ে রইল। কেমন জানি একটা উগ্রতা ছিল। উমায়ের তখন ওপরের সিঁড়ি দিয়ে নেমে এসে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে মুখ ছোট করে বলল, আম্মু, পাপা, তোমরা আমাকে একা রেখে এখানে খেলা করছো? আই এম সো অ্যাংরি। উমায়ের নিষ্পাপ ও কিউট কণ্ঠস্বর ভেসে আসতে উজাইন আর ইনশিরা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। ইনশিরা তাড়াহুড়ো করে উঠে বসে নিজের এলোমেলো জামাটা টেনে টুনে ঠিক করে একগাল হেসে বলল, আরে না শোনা, তোমার পাপা তো ল্যাপটপে। কিন্তু উমায়ের ওদের কোনো বাহানা শুনল না। সে এক লাফে সোফার উপর উঠে এসে ধপাস করে ওদের একদম মাঝখানের ফাঁকা জায়গাটায় বসে পড়ল। সে ইনশিরার একটা হাত নিজের ছোট ছোট 2 হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে ধরে ওপরের দিকে তাকিয়ে খুব কিউট গলায় আবদার জুড়ে দিয়ে চোখ পিট পিট করে বলল,
আচ্ছা আম্মু, আজকে বাইরে বড্ড বেশি ঠান্ডা আর স্নোফল হচ্ছে। আজকে প্লিজ আমি স্কুলে না যাই। উমায়ের সে মিষ্টি আবদারে ইনশিরা মুচকি হেসে রাজি হতে চাইলেও উজাইন আবরার নিজের প্রফেশনাল মুড থেকে এক বিন্দুও নড়ল না। সে কড়া গলায় না করে দিয়ে উমায়েরকে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হওয়ার তাগাদা দিল। সময় গড়িয়ে সকাল 9টা বাজল। উজাইন গাড়িটা এখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে হাইওয়ে ছুটে চলেছে। ইনশিরা আজ অভিমান করে উজাইনের পাশে ফ্রন্ট সিট ছেড়ে দিয়ে সোজা গাড়ির ব্যাক সিটে গিয়ে গুমুট মুখেই বসে রইল। সে মনে মনে চরম ক্ষোভ নিয়ে ভাবল, ঢং কত! এতগুলো দিন ধরে আমায় অনবরত কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিল, ইগনোর করলো, আর এখন এক রাতের আদর পেয়ে প্রেম উতলে উঠছে। আমি কোনো কথাই বলবো না ওনার সাথে। উমায়রকে ওর স্কুলে ড্রপ করে দেওয়ার পর উজাইন ইউনিভার্সিটির পার্কিং লটে নিখুঁত ব্রেক কষে থামল। ইনশিরা কোনো শব্দ না করে অত্যন্ত গম্ভীর মুখে চুপচাপ গাড়ির দরজা খুলে নামতে যাচ্ছিল। ঠিক তখনই ড্যাশবোর্ডের পাশ থেকে উজাইনের সেই গভীর পুরুষালী ও মারাত্মক চতুর কণ্ঠস্বর পুরো গাড়ির ভেতর প্রতিধ্বনিত হয়। উজাইন আর চোখে পেছনের লুকিং গ্লাসে ইনশিরার ফেসটার দিকে তাকিয়ে খুব কড়া ও বোল্ড গলায় বলল, লিসেন মিসেস আবরার, নিজের সারনেমটা মনে রাখবেন। দ্যাটস মাই রিমাইন্ডার। ইনশিরার পুরো শরীর এক সেকেন্ডে তীব্রভাবে কেঁপে উঠল। সে বড় বড় চোখ করে উজাইনের দিকে কটমট চাউনি ছুড়ে দিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ধামাকা। করিডোর দিয়ে দৌড়ে আসতে থাকা আবির হুট করে উজাইনের গাড়ির দরজা টেনে দিয়ে এক ঝটকা ইনশিরার একটা হাত নিজের হাতের মুঠে শক্ত করে ধরে ফেলল। আবির ইনশিরার হাত ধরে প্রায় টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামতে নামতে ছড়া গলায় বলল, এই ইনসি, এই মেয়ে, তুই এতক্ষণ ধরে পার্কিং লটে কি করছিস? তাড়াতাড়ি আয়, আজ না এক্সাম। তুই তো আমাকে একটা কল পর্যন্ত দিলি না। আবির ইনশিরার হাতটা ভালো করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে ওকে করিডোরের ভেতরের দিকে প্রায় দৌড়ানোর ভঙ্গিতে নিয়ে যেতে লাগলো। ওদিকে গাড়ির ফ্রন্ট সিটে বসে নিজের চোয়াল শক্ত করে চোখ খামচে ধরার মতো তীব্র কটমট চোখে আবিরের ওই হাতের স্পর্শের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো প্রফেসর উজাইন আবরার। ইনশিরা করিডোর দিকে যাওয়ার সময় দ্রুত নিজের ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে উজাইনের সেই জ্বলন্ত আইস ব্লু চোখের ভয়ঙ্কর রূপটা এক পলক দেখে নিল। সে উজাইনকে আর একটু জ্বালানোর জন্য এবার ইচ্ছা করেই আবিরের হাত আরও একটু শক্ত করে আঁকড়ে ধরে খিলখিল করে হাসতে হাসতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর পুরো ক্লাসরুম স্টুডেন্টদের কানাকানিতে মুখরিত হয়ে উঠল। ইনশিরা আর আবির দুজনে একদম পাশাপাশি একই ডেস্কে এসে বসলো। তখন ক্লাসরুমে প্রবেশ করলো প্রফেসর। সে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে এক সেকেন্ডের জন্য ইনশিরা আর আবিরের এক বেঞ্চে ঘেঁষে বসাটার দিকে একটা তীব্র শীতল চাউনি ছুড়ে দিল। তারপর কোনো কথা না বাড়িয়ে বোর্ডের মনিটরের গত চ্যাপ্টারের উপর কয়েকটা জটিল কোয়েশ্চেন দিল। ইনশিরা বোর্ডের প্রশ্নগুলোর দিকে তাকিয়ে নিজের কপালে হাত দিয়ে হা করে রইল। বিগত 2 দিন ধরে এক ফোঁটাও পড়ালেখা করা হয়নি। এই কঠিন প্রশ্ন দেখে ও যে আজ নির্ঘাত ফেল করবে তা নিশ্চিত। উজাইন ব্ল্যাকবোর্ড থেকে ঘুরে ডায়েরিটা হাতে নিয়ে ইনশিরার ওই যুবথুবু আর ফ্যাকাশে ফেসটার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা মুচকিয়ে হাসি দিল। ইনশিরা উজাইনের এই দুষ্টুমি ভরা হাসি দেখে রাগে ফুঁসতে ফুঁসতে এক তীব্র চলন্ত চোখে ওর দিকে তাকালো। উজাইন পুরো ক্লাসের দিকে কড়া চোখে তাকিয়ে ব্রিটিশ অ্যাকসেন্টে বলল, অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান, এই এক্সামে যারা ফেল করবে তাদের জন্য স্পেশাল পানিশমেন্টের ব্যবস্থা রাখা আছে। সো বি কেয়ারফুল। আই এম ইউর স্লেভ ইনশিরা। উজাইনের এই স্পেশাল পানিশমেন্ট শব্দের আসল ডাবল মিনিং থ্রেডটা যে কি তা ইনশিরা বুঝে লজ্জায় আর রাগে লাল হয়ে মুখ নামিয়ে নিল। ঠিক তখনই ইনশিরার ঠিক পেছনে বেঞ্চে বসা দুটো ব্রিটিশ মেয়ে অ্যানা আর আইভা উজাইনের এই ড্যাশিং রূপ দেখে খাতা দিয়ে মুখ ঢেকে অনবরত ফিস ফিস করে ক্রাশ খাওয়া শুরু করলো। আইভা চোখ গোল গোল করে বলল, একেবারে এক ওয়াইল্ড অ্যান্ড জেন্টাল টাইপ লুক। উনি আমার বোনের ক্রাশ। আমার আপু তো এখানে পিএইচডি করেছে। উনি মাঝে মাঝে পিএইচডির ক্লাস নিতে যান।
ডিভোর্সি। ওরা নাকি 7 বছরের একটা কিউট ছেলেও আছে, ফ্যামিলির সাথে থাকে না। আমার আপুর একটা চান্স আছে, কি বলিস? পেছনের মেয়েগুলোর মুখে তাদের বরকে নিয়ে এই সস্তা আড্ডা শোনা মাত্রই ইনশিরার ভিতরের পাখিনী রূপটা 1 সেকেন্ডে রিডি করে চলে উঠল। তার মাথা পুরো গরম হয়ে গেল। সে নিজের খাতা খামচি ধরে সামনে পোডিয়ামে দাঁড়িয়ে থাকা উজাইনের দিকে এক তীব্র আক্ষরিক অর্থে খুন করে ফেলার মতো রাগী চাউনি ছুড়ে দিল। উজাইন পোডিয়ামের সামনে দাঁড়িয়ে হুট করে ইনশিরার ওই ভয়ঙ্কর রুদ্রমূর্তি দেখে কিছুই বুঝতে পারল না যে মেয়েটার হঠাৎ কী হলো। ঠিক তখনই উজাইনের ফোনটা হালকা কেঁপে উঠল। সে ডায়েরির আড়ালে ফোনটা বের করে স্ক্রিন অন করতেই তার চোখের মনে চড়ক গাছ হয়ে গেল। স্ক্রিনে ইনশিরার নাম্বার থেকে টেক্সট মেসেজ ভেসে উঠেছে, যেখানে বড় বড় অক্ষরে লেখা, মেরে ফেলবো একদম, বেশি হচ্ছে কিন্তু। উজাইন ফোনের মেসেজটা পড়া মাত্রই নিজের চশমাটা নাকের ওপর ঠিক করে ইনশিরার দিকে তাকালো। সে মেয়েটার চোখে মুখের ওই ভয়ঙ্কর রাগ দেখে প্রথমে কিছুটা ভরকে গেলেও তার ঠোঁটের কোণে এক চতুর হাসি ফুটে উঠল। সে বুঝতেও পারছিল না মেয়েটা হঠাৎ কেন এত রেগে গেছে। সে ডায়েরির আড়ালে নিজের ফোনের কিবোর্ডে দ্রুত আঙুল চালিয়ে ইনশিরাকে মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল। I'm your slave, ইনশিরা। My every breath belongs to you. তুমি চাইলে আমাকে ডেফিনেটলি মেরে ফেলতে পারো, আমার কোনো আপত্তি নেই বলেছি। ইনশিরা ফোনটা হাতে নিয়ে উজাইনের এই মেসেজটা দেখে মনে মনে বলল, উফে, এই লোকটা এত ভাব মারতে জানে কোত্থেকে। রাগী চোখে উজাইনের দিকে তাকিয়ে আবার টাইপ করলো, এখানে এত রূপ নিয়ে সেজেগুজে আসার কি দরকার শুনি? আপনি যে বুড়ো হয়ে গেছেন তা কি আপনার মনে নেই? উজাইন ইনশিরার এই টেক্সটটা দেখে তীব্রভাবে চমকে উঠল। সে কিছুতেই মাথায় মেলাতেই পারছিল না এই মেয়েটা সকাল সকাল হঠাৎ তাকে বুড়ো বলে কেন খোঁচা মারছে। ইনশিরা আর কোনো মেসেজ না দিয়ে ফোনটা উল্টো করে ডেস্কে রেখে দিল। তখন পাশে বসা আবির ইনশিরার এই উস্খুসানি দেখে একদম অবুঝের মতো নিজের ডান হাতটা বাড়িয়ে ইনশিরার ফর্সা গালটা আলতো করে ধরে ধীর গলায় নিচু স্বরে একদম বলল, কি রে এনসি, পড়ে আসিসনি তো? চিন্তা করিস না, আমি তো আছি, তোকে সব দেখিয়ে দেবো।